অফ অল ব্যাপারে এটা আসলে কেন অফ দ্য লেবার থার্ড স্টেজ অফ লেবারের কিছু কিছু কমপ্লিকেশন আছে তার মধ্যে হচ্ছে পোস্টমর্টম আমরা এই জন্য বলি অফ অল দ্য স্টেজ অফ দ্য লেবার থার্ড স্টেজ ইজ দ্য মোস্ট ক্রুশিয়াল ওয়ান হ্যাঁ আমরা যদিও অন্যান্য স্টেজ গুলাকে কমপ্লিকেশন গুলাকে প্রিভেন্ট করতে পারি কিন্তু কিছু কিছু কমপ্লিকেশন আছে থার্ড স্টেজে যেটা আমরা প্রিভেন্ট করতে পারি না হ্যাঁ সেই কমপ্লিকেশন গুলা কি কি কমপ্লিকেশন হয় নাম্বার 1 হচ্ছে পোস্টমর্টম হেমোরেজ নাম্বার 2 হচ্ছে রিটেনশন অফ দ্য প্লাসেন্টা নাম্বার 3 হচ্ছে শক মে বি হেমোরেজিক অর নন হেমোরেজিক তাহলে শকের মধ্যে কি কি আছে হেমোরেজিক নন হেমোরেজিকের মধ্যে কি কি আছে ইম্পর্টেন্ট এখানকার জন্য হচ্ছে হলো নিউরোজেনিক মানে হেমোরেজিক শক অথবা নিউরোজেনিক শক পেশেন্ট অনেক সময় নিউরোজেনিক শকে চলে যায় নেক্সট পালমোনারি এম্বোলিজম কোনো কারণে যদি সাইনাস গুলো ওপেন থাকে তাহলে ধরো যে এই প্লাসেন্টা সেপারেশন হলো ওই সাইনাস যে কোনো একটা এম্বোলিজম চলে পালমোনারিতে চলে গেল এটা ইম্পর্টেন্ট জিনিস এবং সবচেয়ে আর একটা খুব রেয়ার যদিও কিন্তু ওটা লাইফ থ্রেটেনিং সেটা হচ্ছে ইউটার ইনভার্সন ইউটার যে অবস্থা ছিল একেবারে উল্টায় চলে আসে সেটা ইউটার ইনভার্সন এগুলোর মধ্যে এই পোস্টমর্টম হেমোরেজ এটা পোস্টমর্টম হেমোরেজটা পড়াতে গেলে রিটেন প্লাসেন্টা এমনি চলে আসবে শকের ম্যানেজমেন্ট তোমরা আলাদা করে পড়ো পালমন কিছু পড়ানোর নাই আমি ইউটার ইনভার্সন আর হচ্ছে পোস্টমর্টম হেমোরেজ এমন কিছু স্থাপন করি পার্টাম হেমোরেজ মিন্স ব্লিডিং পোস্টপার্টাম মানে হচ্ছে আফটার ডেলিভারি তাহলে বাই ডেফিনিশনে আমাদের এখানে দুই ধরনের ডেফিনিশন আছে একটা হলো কোয়ান্টিটিভ একটা হচ্ছে কোয়ালিটেটিভ কোয়ান্টিটিভ একটা হচ্ছে কোয়ালিটেটিভ কোয়ান্টিটিভ মানে হচ্ছে জাস্ট অ্যামাউন্ট অফ ব্লাড লস সেখানে বলবো ইট ইজ অ্যান আরবিট্রারি অ্যান্ড রিলেটেড টু দ্য অ্যামাউন্ট অফ ব্লাড লস ইন এক্সেস অফ 500 ml ফলোইং বার্থ অফ দ্য বেবি ডেলিভারির পরে যদি 500 মিলিগ্রামের বেশি 500 ml এর বেশি ব্লাড লস হয় তাহলে আমরা সেটাকে বলবো পোস্টপার্টাম হেমোরেজ কিন্তু এটা ইন কেস অফ নর্মাল ভ্যাজিনাল ডেলিভারি আর ইন কেস অফ সিজার সেকশন যদি হয় তাহলে 800 থেকে 1000 ইন কেস অফ সিজার সেকশনে 800 থেকে 1000 কারণ এমন তো না যে সিজার সেকশনে পোস্টপার্টাম হেমোরেজ হবে না তা তো আর না তাই না সেজন্য সিজারের জন্য হলো 800 থেকে 1000 আর একটা কোয়ালিটেটিভ অথবা ক্লিনিক্যাল ডেফিনিশন আমরা যদি কোনো ডেফিনিশন ধরি তাহলে এই ডেফিনিশনটাই বলতে হবে ক্লিনিক্যাল ডেফিনিশন এটা কি জিনিস এনি অ্যামাউন্ট অফ ব্লিডিং ফ্রম অর ইনটু দ্য জেনিটাল ট্র্যাক্ট ফলোইং বার্থ অফ দ্য বেবি আপ টু পিরপ্রাম তাহলে পিরপ্রামটা কতদিন সময় 6 উইকস হ্যাঁ তাহলে 6 উইকস এর মধ্যে হুইচ অ্যাডভার্সলি এফেক্ট দ্য জেনারেল কন্ডিশন অফ দ্য মাদার বাই ফলোইং দ্য ব্লাড প্রেশার এন্ড রাইজিং দ্য পালস রেট এটা একদম মুখস্থ এনি অ্যামাউন্ট অফ ব্লিডিং ফ্রম অর ইনটু দ্য জেনিটাল ট্র্যাক্ট from birth of the baby up to puerperam which adversely affect the general condition of the mother evidenced by falling the blood pressure and rising the pulse rate এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে এই ডেফিনিশনটা সবসময়ের জন্য মুখস্থ এবং এই ডেফিনিশনটা কেন ইম্পর্টেন্ট কোনো পেশেন্টের যদি সিভিয়ারলি অ্যানিমিক থাকে তাহলে ওর 500 ml ব্লাড লস হতে হবে না তার আগেই সে শকে চলে যাবে হ্যাঁ সেই জন্য আমাদের এই ডেফিনিশনটাকে আমরা বেশি ইম্পর্টেন্স দিই হ্যাঁ এর ইনসিডেন্স হচ্ছে 1% অ্যামংস্ট দ্য হসপিটাল ডেলিভারি আর বাসে গোলে আমরা কমাচ্ছি এটাকে আমরা দুইভাবে ভাগ করেছি পোস্টপার্টাম হেমোরেজ একটা হলো প্রাইমারি আর একটা হলো সেকেন্ডারি প্রাইমারি আর সেকেন্ডারি তাহলে প্রাইমারি হেমোরেজটা আমরা কখন বলবো হেমোরেজ অকার উইদিন 24 আওয়ার ফলোইং দ্য বার্থ অফ দ্য বেবি ডেলিভারি হলো আর 24 ঘন্টার মধ্যে একদিনের মধ্যে যদি ব্লিডিং বেশি হয় তাহলে সেটাকে আমরা বলবো প্রাইমারি হেমোরেজ আচ্ছা এই প্রাইমারি হেমোরেজের মধ্যে আবার একটা হলো দুইভাবে ভাগ করা হয়েছে একটা হচ্ছে থার্ড স্টেজ হেমোরেজ একটা হচ্ছে ট্রু পিপিস প্রাইমারি হেমোরেজকে দুইভাবে ভাগ করছে একটা থার্ড স্টেজ হেমোরেজ একটা হচ্ছে ট্রু পিপিস আরো সহজকে মনে রাখার জন্য মনে রাখো থার্ড স্টেজ হেমোরেজ মানে হচ্ছে প্লাসেন্টা উইদিন দ্য ইউটেরাইন ক্যাভিটি ট্রু পিপিস মানে হচ্ছে প্লাসেন্টা আউটসাইড দ্য ইউটেরাইন ক্যাভিটি তার মানে এখানে প্লাসেন্টা এক্সপালশন হয়নি এখানে প্লাসেন্টা এক্সপালশন হয়ে গেছে এখানে প্লাসেন্টা ইউটেরাইন ক্যাভিটির মধ্যেই আছে এখানে প্লাসেন্টা ইউটারাস থেকে বের হওয়ার পরে ব্লিডিং হচ্ছে তাহলে প্রাইমারিকে দুইভাবে ভাগ করব একটা থার্ড স্টেজ হেমোরেজ দ্যাট মিন্স প্লাসেন্টা উইদিন দ্য ইউটেরাইন ক্যাভিটি এন্ড ট্রু পিপিস দ্যাট মিন্স প্লাসেন্টা আউটসাইড দ্য ইউটেরাইন ক্যাভিটি আচ্ছা আফটার এই যে 24 আওয়ারের পর থেকে উইদিন দ্য পিরপ্রাম মানে হচ্ছে তোমার 6 উইকস এর মধ্যে যখনই হোক তখন আমরা বলবো সেটা হলো সেকেন্ডারি হেমোরেজ হ্যাঁ প্রাইমারি হেমোরেজটা আমাদের বেশি খারাপ সেকেন্ডারি হেমোরেজটা খারাপ হলেও পেশেন্টকে টাইম পাওয়া যায় রিকভার করার অথবা ট্রিটমেন্ট দেওয়ার কিন্তু প্রাইমারি হেমোরেজের কিছু কিছু ক্ষেত্রে আমরা একেবারে টাইমই পাই না করে বলি যে 40 এটা মনে রাখা যায় 40 টি একটা হলো এক নাম্বার টি হলো টোন কিসের টোন ইউটেরাসের টোন তাহলে টোনটা কি হয়ে যায় অ্যাটনিক ইউটেরাস হয়ে যায় অ্যাটনিসিটি অফ দ্য ইউটেরাস ডেভেলপ করে তাহলে অ্যাটনিক ইউটেরাস হয়ে যায় দুই নাম্বার হচ্ছে ট্রমাটিক কোনো কারণে যে ট্রমা হয় তার মধ্যে ধরো সার্ভাইকাল টিয়ার ভ্যাজিনাল টিয়ার প্যারাইওসাইটাল টিয়ার হ্যাঁ বা ইউটেরাস রাপচার এগুলো যদি কোনো ট্রমা হয় তাহলে ট্রমাটিকের কারণে সে ব্লিডিং হতে পারে নাম্বার 3 হচ্ছে টিস্যু এর মধ্যে প্লাসেন্টা এক্সপালশন হয়ে গেছে কিন্তু কিছু কিছু ডিটেন টিস্যু রয়ে গেছে অথবা ইনভেসিভ প্লাসেন্টা কিছু কিছু প্লাসেন্টা আছে যে পার্ট অফ দ্য প্লাসেন্টা বা হোল অফ দ্য প্লাসেন্টা ডিসিডুয়ারকে পায়ার্সকে মাসল লেয়ারের মধ্যে ইনভেট করে থাকে ওখান থেকে আর উঠায় আনা যায় না তাহলে একটাটি হলো টোন একটাটি হলো ট্রমাটিক একটাটি হলো টিস্যু মানে ডিটেন টিস্যু আর আরেকটাটি হলো থ্রম্বিন দ্যাট মিন্স ব্লাড কোয়াগুলোপ্যাথি যেটাকে আমরা খুব সহজ করে তোমরা বলো ডিআইসি ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলোপ্যাথি কারো যদি ব্লিডিং ডিসঅর্ডার থাকে তাহলে তার এই থ্রম্বিনের কারণে তার ব্লিডিং হতে পারে তাহলে প্রাইমারি পিপিএস এর জন্য চারটাটি সবসময় বলবো একটা টোন ট্রমাটিক টিস্যু এন্ড থ্রম্বিন এই চারটা মুখস্থ
এই চারটাটির মধ্যে আমরা দেখি যে সবচেয়ে বেশি ব্লিডিং হয় ডিউ টু অ্যাটনিক ইউটেরাস, তার মানে টোন। এটা টোন, এক নম্বর যেটা টোনের কারণে দেখা যায় যে এই ব্লিডিংটা বেশি হয়। ইউটেরাসের টোন যদি লস অফ টোন যদি হয়, ইউটেরাস ডেভেলপ করে, 80% ক্ষেত্রে আমরা দেখি যে তাকে আমরা করতে পারি না। হ্যালো, অ্যাট্রোসিটি বা টোন, তার আন্ডারে হচ্ছে একটা হচ্ছে গ্র্যান্ড মাল্টিপ্যারা। গ্র্যান্ড মাল্টিপ্যারা যদি হয়, মাল্টিপ্যারা যখন হয় তখন যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে ইউটেরাসটা এনলার্জ হয় বেশি, এবং বারবার প্রেগনেন্ট হওয়ার জন্য এখানে ফাইব্রাস টিস্যু বেশি ফর্মেশন হয়। ফাইব্রাস টিস্যু বেশি ফর্মেশন হওয়াতে তখন ইউটেরাসের টনিসিটিটা নষ্ট হয়ে যায়। সেম জিনিস হচ্ছে ওভার ডিস্টেশন অফ দ্য ইউটেরাস, যেমন মাল্টিপল প্রেগনেন্সি, টুইন প্রেগনেন্সি, এমনি যদি কোনো কারণে বিগ বেবি হয়, তারপরে ডায়াবেটিক মাদার যদি হয়, তাতে যদি ওভার ডিস্টেশন যদি হয়, তাহলে ইউটেরাসের মাসল যদি তোমার বেশি লম্বা হয়ে যায়, লেন্থ যদি বেড়ে যায়, তাহলে ওর টনিসিটিটা ও লস করে আলটিমেটলি। আচ্ছা, ম্যালনিউট্রিশন এবং অ্যানিমিয়া, যারা অ্যানিমিকে ম্যালনিউট্রিশন থাকে তাদের তো কন্ট্রাক্টাইল পার্টটা অটোমেটিক্যালি এমনিতেই কমে যায়। এপিএস, একটা কথা হচ্ছে যে এপিএস হয় তাদের দেখা যায় পিপিএস। এপিএস এর মধ্যে স্পেশালি যদি প্লাসেন্টা প্রিভিয়া থাকে তাহলে ওদের কিন্তু পোস্টপার্টাম হেমোরেজটা বেশি হয়। যখন প্লাসেন্টা প্রিভিয়া পড়াইছিলাম তখন কিন্তু বলছিলাম যে প্লাসেন্টা প্রিভিয়া থাকলে ওদের পোস্টপার্টাম হেমোরেজ বেশি হয়। তার কারণ কি, প্লাসেন্টা থাকে হচ্ছে লোয়ার সেগমেন্টে হচ্ছে নন রিট্রাক্টাইল পার্ট, ওটা রিট্রাকশন হয় না। নন রিট্রাক্টাইল পার্টের জন্য এখানে পিপিএসটা বেশি হয়। প্রলং লেবার, লং টাইম ধরে, ধরো 18 ঘন্টার বেশি যদি পেশেন্ট লেবার পেইনে থাকে, তাহলে পেশেন্টের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে হলো যে প্রলং লেবারের জন্য এমনি পেশেন্ট অ্যাজ এ হোল এক্সস্টেড থাকে এবং তার ইউটেরাসটাও এক্সস্টেড থাকে। ইউটেরাস যখন এক্সস্টেড হয়ে যায় তখন ওর টনিসিটিটা ঠিক মতো আসে না, কাজও করতে পারে না। অ্যানাস্থেসিয়ার মধ্যে স্পেশালি যদি আমরা জেল অ্যানাস্থেসিয়া ব্যবহার করি, জেল অ্যানাস্থেসিয়ার মধ্যে তোমার হ্যালোজেন ড্রাগ, ওটাতে আবার দেখা যায় যে ইউটেরাসের টোনটা নষ্ট হয়, টনিসিটিটা নষ্ট হয়ে যায়, ইউটেরাসের রিল্যাক্স বেশি থাকে, ব্লিডিংটা বেশি হয়। আমরা ইউজুয়ালি এখন সিজার করতেছি স্পাইনাল অ্যানাস্থেসিয়া দিয়ে, এই জন্য অ্যানাস্থেসিয়ার কমপ্লিকেশনটা এখন আমাদের জন্য একটু কমই হচ্ছে। Initiation or augmentation of the delivery by the oxytocin. Initiation or augmentation of the delivery by oxytocin. আমরা যদি ইন্ডাকশন করি বা অগমেন্টেশন করি। ইন্ডাকশন মানে হচ্ছে ইনিশিয়েশন অফ দ্য লেবার পেইন তোলার জন্য যদি আমরা কোনো ড্রাগ ইউজ করি, সেটাকে বলতেছে আমরা ইন্ডাকশন। আর অগমেন্টেশন জিনিসটা কি, অগমেন্টেশন হচ্ছে পেশেন্ট লেবারে আছে, পেইন আছে, কিন্তু পেইনটা সাফিসিয়েন্ট না, আমাদের কাছে মনে হচ্ছে পেইনটা সাফিসিয়েন্ট না। পেইনটা সাফিসিয়েন্ট না মনে হওয়ার জন্য তখন যদি আমরা অক্সিটোসিন ড্রিপ দিই, তখন সেটাকে আমরা বলবো হলো অগমেন্টেশন। তাহলে যেহেতু অগমেন্টেশন বা ইনিশিয়েশন যদি আমি করি অক্সিটোসিন ড্রাগ দিয়ে, ড্রাগ ইনডিউস পেইন যেহেতু, সেই জন্য তার কন্ট্রাক্টাইল পাওয়ারটা লস করে যায়। পারসিস্টেন্ট ইউটেরাইন ডিসটেনশন, এটা অনেকটা এর মতো, ওভার ডিস্টেনশন বা গ্র্যান্ড মাল্টিপ্যারার মতো, যে মাসলগুলো যেহেতু ইলংগেটেড বেশি হয়ে যায়, ওর নর্মাল কন্ট্রাক্টাইল পাওয়ারে আসার যে কন্ট্রাক্টটা সেটা পারে না। ম্যালফরমেশন অফ দ্য ইউটেরাস, ইউটেরাসে যদি তোমার ইউনিকর্নেট ইউটেরাস থাকে, বাইকর্নেট ইউটেরাস থাকে, আর্কোয়েট ইউটেরাস থাকে, তাহলে এদের মাসেলের ডিস্ট্রিবিউশনটা নর্মাল থাকে না। মাসেলের ডিস্ট্রিবিউশনটা যদি নর্মাল থাকে না, সেজন্য কন্ট্রাক্টাইল পাওয়ারটা ওদের লস হয়। তারপরে সেম জিনিসই অনেকটা যে ইউটেরাইন ফাইব্রয়েড যদি থাকে, ইউটেরাসে যদি টিউমার যদি থাকে, যে জায়গায় ইউটেরাসে টিউমার থাকে, সেই জায়গায় ইউটেরাসে টিউমার থাকে, সেই জায়গায় তোমার ওই জায়গার মাসেলটা আর কন্ট্যাক্ট করতে পারে না। ওইখানে যদি প্লাসেন্টাইল প্ল্যান্টেশন থাকে, তাহলে তখন আমাদের পিপিএসটা বেশি হয়। মিসম্যানেজ থার্ড স্টেজ অফ দ্য লিভার, এটাও খুব একটা ইম্পর্টেন্ট টপিক। মিসম্যানেজ থার্ড স্টেজ অফ দ্য লিভার, যখন আমি তোমাদেরকে লেবার পড়াইছিলাম তখন লেবারের থার্ড স্টেজের ম্যানেজমেন্টটা কিন্তু পড়াইছিলাম। এই থার্ড স্টেজটাকে আমরা দুই ভাবে ম্যানেজ করি, একটা হলো কনভেনশনাল ম্যানেজমেন্ট, একটা হলো অ্যাক্টিভ ম্যানেজমেন্ট। কনভেনশনাল ম্যানেজমেন্ট হচ্ছে আমরা ওয়েট করি, ওয়াচ অ্যান্ড ওয়েট আপ টু সেপারেশন অফ দ্য প্লাসেন্টা। প্লাসেন্টা সেপারেশন হওয়া পর্যন্ত আমরা ওয়েট করি। যখন প্লাসেন্টা সেপারেশনের সাইন সিম্পটম ভিজিবল হয়, প্লাসেন্টা সেপারেশনের সাইন সিম্পটম কি কি, একটা হলো পার্মানেন্ট লেন্থেনিং অফ দ্য কর্ড, যা যে অবস্থা ছিল তাতে কর্ডটারও লেন্থেনিং বেশি হবে। তারপরে সাডেন গাশ অফ ব্লাড আসবে পার ভেজানালি। আর হচ্ছে পার অ্যাবডোমিনাল যদি এক্সামিনেশন করি, অ্যাবডোমিনাল তুমি দেখবে এটা হচ্ছে হার্ড এবং কন্ট্রাক্টাইল হয়েছে। তাহলে এরকম একটা সিচুয়েশন যখন পাবো, তখন আমি হচ্ছে প্লাসেন্টাটাকে কর্ডটা ধরে কন্ট্রোল কন্ট্রাকশনের মাধ্যমে প্লাসেন্টাটা এক্সপেল আউট করে ফেলি। হ্যাঁ, সেটা হচ্ছিল তোমার কনভেনশনাল ম্যানেজমেন্ট। আর একটা কি করি আমরা, অ্যাক্টিভ ম্যানেজমেন্ট করি। অ্যাক্টিভ ম্যানেজমেন্ট এখন কিন্তু আমরা কনভেনশনাল ম্যানেজমেন্ট খুব একটা করি না। কনভেনশনাল ম্যানেজমেন্ট আমরা সেই লেবার রুমে করবো যে লেবার রুম খুব বিজি লেবার রুম, একজন ডিউটি আছে, 6টা স্টেজ বলছিলাম আগে, 6টা স্টেজ মেনে আমরা অ্যাক্টিভ ম্যানেজমেন্টে চলে যাই। 6টা স্টেজ কি কি ছিল, একটা ছিল আফটার ডেলিভারি অফ দ্য বেবি পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন শুড বি ডান টু এক্সক্লুড দ্য সেকেন্ড টুইন, একটা টুইন আছে কিনা, এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে 2 ইউনিটস অফ আর্গোমেট্রি, 2 ইউনিটস অফ অক্সিটোসিন আমরা দিব আইএম জাস্ট আফটার ডেলিভারি। দেওয়ার পরে তারপরে আমরা কি করবো, কন্ট্রোল কন্ট্রাক্ট, প্লাসেন্টা এক্সপেলড আউট বাই কন্ট্রোল কন্ট্রাকশন। কন্ট্রোল কন্ট্রাকশন দিয়ে প্লাসেন্টাটা এক্সপেলড আউট করে ফেলবো। তারপরে আমরা কি করবো, তারপরে হচ্ছে ফান্ডাল মেসেজ দেবো, তারপরে কি করবো, তারপরে হচ্ছে ইন্ট্রোভেজানাল ক্যানেলটাকে এক্সপ্লোর করবো। তারপর 6 নম্বরে কি করবো, এক্সামিনেশন অফ দ্য প্লাসেন্টা কর্ড অ্যান্ড মেমব্রেন। এই 6টা স্টেপ হচ্ছে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ দ্য থার্ড স্টেজ অফ লেবারের হচ্ছে 6টা স্টেজ। তারপরে একটা ছিল কনস্ট্রিকশন।
কনস্ট্রাকশন রিং হচ্ছিল আপার সেগমেন্ট এবং লোয়ার সেগমেন্ট। ইউটেরাসের দুইটা সেগমেন্ট, তো আপার সেগমেন্ট আর লোয়ার সেগমেন্ট। আপার সেগমেন্ট লোয়ার সেগমেন্টের মাঝখানে থাকে সার্কুলার মাসল। এই সার্কুলার মাসলগুলো তখন একটা কন্ট্রাকশন করে রিং এর মতো তৈরি করে, যেটাকে বলে কনস্ট্রাকশন। ও কন্ট্রাক্ট করে রিং তৈরি করে, আপার একটা সেগমেন্ট তৈরি করে, লোয়ার একটা সেগমেন্ট তৈরি করে। এই রিং হওয়ার জন্য দেখা যায় তখন খুব বেশি পরিমাণে ওপর সেগমেন্ট কন্ট্রাক্ট করতেছে না, পিপেজ বেশি হচ্ছে। আর এটা হচ্ছে প্রিসিপিটেড লেবার। প্রিসিপিটেড লেবার হচ্ছে যদি 2 ঘন্টার মধ্যে একদম ফার্স্ট এসে সেকেন্ড এসে কমপ্লিট হয়ে যায়, সাডেন যদি একটা ডেলিভারি হয়, সাডেন যদি সার্ভিক্স ওপেন হয়ে যায়, সার্ভিক্স অস ডাইলেটেশন হয়ে যায়, ডেলিভারি হয়ে যায়, তাহলে হয় প্লাসের ইউটারাসটা আর কোপ আপ করতে পারে না। এত দ্রুত ডেলিভারি হলে ও আবার যে কন্ট্রাকশন করে কোপ আপ করবে সেই ক্ষমতা ওর থাকে না। সেই জন্য দেখা যায় প্রিসিপিটেড লেবার যাদের হয় তাদের তোমার হচ্ছিল পিপিএসটা বেশি হয়। ভীষণ অ্যাট্রোসি ট্রমাটিক কজ অনেক বেশি দেখা যায়। এটা হতে পারে আর কোয়াগুলেশন ডিসঅর্ডার, যেটাকে আমরা বলতেছি হলো থ্রম্বিন। এগুলা ইটিওলজির মধ্যে 4টা। এখন হাউ উই ক্যান প্রিভেন্ট দ্য পিপিএস, এই প্রাইমারি পিপিএস বা অ্যাট্রোসিটি, এগুলোকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারবো? আমাদের ইম্পর্টেন্ট কিন্তু প্রিভেনশনটাই আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা যদি প্রিভেনশন না করতে পারি, আমরা ট্রিটমেন্ট করে অত পেশেন্টটাকে সেভ করতে পারবো না। প্রিভেনশনের মধ্যে নাম্বার 1 হচ্ছে আমাদের ইমপ্রুভমেন্ট অফ দ্য হেলথ স্ট্যাটাস অফ দ্য ওমেন। এই হেলথ স্ট্যাটাসটা ইমপ্রুভ করার জন্য আমাদের অ্যান্টিনেটাল যদি বলছে, কিন্তু আমরা প্রি প্রেগনেন্ট স্টেজে যদি কোনো পেশেন্টের হেলথ স্ট্যাটাস খারাপ থাকে, অথবা সে যদি প্রি প্রেগনেন্ট অবস্থায় আমাদের কাছে কাউন্সিলিং করতে আসে যে আমি বাচ্চা নিব কি নিব না, এই সময় যদি তার হেলথ স্ট্যাটাস যদি খারাপ থাকে, তাহলে আমরা তখনই তাকে কিন্তু ইমপ্রুভমেন্টের জন্য তাকে সাজেশন দিয়ে একটা মিনিমাম ওয়েট, স্ট্যান্ডার্ড একটা ওয়েটে এসে তারপরে সে কনসেপ্ট করার জন্য তাকে আমরা অ্যাডভাইস করবো। নেক্সট হচ্ছিল ডিউরিং অ্যান্টিনেটাল পিরিয়ডে এক্সক্লুড করে ফেলবো। হু আর দ্য হাই রিস্ক পেশেন্ট ফর ডেভেলপিং দ্য পোস্টপার্টাম হেমোরাইজ। কোন পেশেন্টগুলো আমাদের পোস্টপার্টাম হেমোরাইজ হতে পারবে, তাদেরকে আমরা এক্সক্লুড করে আগে থেকেই ব্লাড ম্যানেজ রেখে অ্যানিমিয়া কারেকশন করে আমরা তাদেরকে মানে প্রিপেয়ার্ড রাখবো যে যাতে পিপিএস না হয় বা হলে আমরা যেন ম্যানেজ করতে পারি। এবং প্রত্যেকটা অ্যান্টিনেটাল পেশেন্টের গ্রুপিং এবং আরএস টাইপিং আমরা করি, এটা রুটিন ইনভেস্টিগেশনের মধ্যে করি, সেটাও করে পাই। এটা হলো অ্যান্টিনেটাল। হ্যাঁ, অ্যান্টিনেটাল। এখন আসলে ইন্টারনেটাল, মানে ডিউরিং লেবার, পেশেন্ট লেবার পেন শুরু হয়ে গেছে, ডিউরিং লেবার যদি কোন জিনিসগুলোকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো, যেগুলো কজ ছিল আগে, যেগুলো কজ বললাম, ওই কজ গুলোকে আমরা অ্যাভয়েড করলে কিন্তু হবে। যেমন জুডিশিয়াস অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য সিডেটিভ এন্ড অ্যানালজেসিক ড্রাগ। আমরা যদি সিডেটিভ এবং অ্যানালজেসিক ইউজ করি, তাহলে অবশ্যই জুডিশিয়াসলি ইউজ করতে হবে। বেশি যদি সিডেটিভ দিই, বেশি যদি অ্যানালজেসিক দিই, তাহলে কিন্তু ইউটারাসের মাসলটা ফ্ল্যাবি হয়ে যাবে এবং ওর কন্ট্রাক্টাইল পাওয়ারটা লস হয়ে যাবে। তারপরে হ্যাস্টি ডেলিভারি অফ দ্য বেবি ইজ টু বি অ্যাভয়েডেড। একেবারে টানা স্টার করে ডেলিভারি যদি করি, তাহলেও দেখা এটা আমরা করবো না। করতে গেলে দেখা যায় পিপিএস এর চান্স বেশি থাকে। কারণ হলো টানা স্টার করে ডেলিভারি করতে গেলে অনেকটা তোমার হচ্ছে হলো প্রিসিপিটেড লেবারের মতো হবে, তাহলে ইউটারাসের মাসল আর কোপ আপ করতে পারবে না। সেই জন্য আমরা হ্যাস্টি ডেলিভারিটাকে অ্যাভয়েড করবো। হ্যাঁ, তারপরে লোকাল আর ইপিডুরাল অ্যানাস্থেসিয়া। আমরা যদি ইপিডুরাল অ্যানাস্থেসিয়া দেওয়া যাবে কি যাবে, পেশেন্টটাকে ঠিক করতে হবে, কারণ ইপিডুরাল অ্যানাস্থেসিয়া দিলে একটু পিপিএস এর চান্স বেশি থাকে। কারণ লেবার পেইন ম্যানেজমেন্টের মধ্যে আমরা ইপিডুরাল অ্যানাস্থেসিয়া ইউজ করি। সার্ভিসেস অন এক্সপার্ট অবস্টেটিক্স অ্যানাস্থেসিয়া। যদি অ্যানাস্থেসিয়া লাগে, তাহলে অবশ্যই আমাদের একটা এক্সপার্ট অ্যানাস্থেটিস্ট এবং নিতে হবে যে প্রপার ভাবে অ্যানাস্থেসিয়া দিতে পারবে। এন্ড অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার, যেটা বললাম যে আমরা এখন কনভেনশনাল ম্যানেজমেন্ট না করে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট করি। অ্যাক্টিভ ম্যানেজমেন্ট হচ্ছে 6টা স্টেপ। এই 6টা স্টেপ আমরা মেনটেন করার চেষ্টা করি। টেম্পটেশন অফ ফিডিং এন্ড নিডিং অফ দ্য ইউটারাস, মানে ইউটারাসে গুতাগুতি করা, বুঝছো, যে উপর থেকে চাপ দেওয়া, চেপে চেপে বের করে নিয়ে আসা, এগুলো যদি করতে যাই, এক কথায় মিসম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার। এই কথাটার অর্থ একসঙ্গে বলা ভালো, মিসম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ দ্য লেবার। তাহলেও আমাদের মিসম্যানেজমেন্ট না হয়, অ্যাকুরেটলি ম্যানেজমেন্ট করতে হবে। তারপরে এক্সামিনেশন দ্য প্লাসেন্টা, এটা তোমার অ্যাক্টিভ ম্যানেজমেন্টের মধ্যে চলে আসে যে প্লাসেন্টা এক্সামিনেশন করতে। এক্সামিনেশন তো প্লাসেন্টা, কর্ড আর মেমব্রেন, তিনটাই বলতে হবে, শুধু প্লাসেন্টা না। ইন অল কেস অফ দ্য ইনডিউস অর অ্যাক্সিলারেটেড লেবার বাই অক্সিটোসিন, তাহলে আমরা ইনডিউস বা অ্যাক্সিলারেটেড লেবার অফ অক্সিটোসিনটাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো। এগুলা আচ্ছা। এক্সপ্লোরেশন অফ দ্য ইউটেরোভাজিনাল ক্যানাল, এটাও আমাদের অ্যাক্টিভ ম্যানেজমেন্টের মধ্যে জিনিসটা চলে আসে। টু অবজার্ভ দ্য পেশেন্ট ফর অ্যাবাউট 2 আওয়ার্স আফটার ডেলিভারি। আমরা এখন তো লেবার স্টেজটাকে একটা 4th স্টেজ করেই ফেলেছি, যে আরেকটা স্টেজে 4th স্টেজ, যেটা 1 ঘন্টা। 4th স্টেজে আমরা 1 ঘন্টা, ফার্স্ট 1 ঘন্টা যদি আমরা ফলো আপ করি, তাহলেও কিন্তু আমরা অবশ্যই আর্লি ডায়াগনোসিস, আর্লি ট্রিটমেন্ট এন্ড ম্যাটারনাল মর্টালিটি এন্ড অলসো মরবিলিটি প্রিভেন্ট করতে পারবো। তাহলে এখানকার কিন্তু প্রিভেনশনটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, কজ যেমন ইম্পর্টেন্ট, প্রিভেনশনটা সেরকম কিন্তু ইম্পর্টেন্ট। এগিয়ে চলে যাচ্ছে না। থার্ড আমরা মানে হচ্ছে প্লাসেন্টা উইদিন দ্য ইউটেরাইন ক্যাভিটি, মানে ইনডাইরেক্টলি এটাকে রিটেন প্লাসেন্টা বলতে পারো। হ্যাঁ, এটাকে রিটেন প্লাসেন্টা বলতে পারো, যে প্লাসেন্টা উইদিন দ্য ইউটেরাইন ক্যাভিটি, প্লাসেন্টাটা ভিতরে আছে। মানে প্রেসিবাস আছে, সবগুলোর ক্ষেত্রে থাকে। আচ্ছা, যাই হোক, টু এমটি দ্য ইউটেরাস, টু রিপ্লেস দ্য ব্লাড, টু এনশিওর দ্য ইফেক্টিভ হেমোস্টাসিস। কোনো ব্লিডিং থাকলে সেটা আমাদেরকে বন্ধ করে ফেলতে হবে। হ্যাঁ, এখন কি ভাবে আমরা ম্যানেজ করবো স্টেপ অনুযায়ী? এখানে একটা প্লাসেন্টা সাইড ব্লিডিং হতে পারে অথবা ট্রমাটিক ব্লিডিং হতে পারে, তাই না? প্লাসেন্টা কিছু পোর্শন সেপারেশন হয়ে গেল, কিছু পোর্শন সেপারেশন হলো না, তাহলে কিন্তু ব্লিডিং হয়। কিন্তু হোল অফ দ্য প্লাসেন্টা যদি সেপারেশন হয়ে ইউটেরাইন ক্যাভিটির মধ্যে পড়ে থাকে, তাহলে ব্লিডিং বন্ধ হয়ে যাবে।
আর হলো ট্রমাটিক যদি কোনো ইনজুরি থাকে তাহলে সেখানে আমরা সেই ইনজুরিগুলোকে রিপেয়ার করলে হয়ে যাবে। এখন প্লাসেন্টার সাইড ব্লিডিং, তার মানে প্লাসেন্টা ভিতরে আছে এবং কিছু পোর্শন সেপারেশন হয়েছে, কিছু পোর্শন সেপারেশন হয়নি। এরকম ক্ষেত্রে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে টু পালপেট দ্য ফান্ডাস এন্ড মেসেজ। এই ফান্ডাসটাকে পালপেট করে কত সাইজ পর্যন্ত আছে, ইউটেরাসের কন্ট্রাক্টটা কেমন, ওর কনসিস্টেন্সি কেমন, এবং তার সঙ্গে হচ্ছে মেসেজ করো। আর এর পরে আমরা যে জিনিসগুলো দিতে থাকি সেটা হচ্ছিল ইটিওটনিক ড্রাগগুলো, ওগুলো আমরা দিতে থাকি। হ্যাঁ, আচ্ছা, তার সঙ্গে আর্গোমেট্রিন, যদি ব্লিডিং যদি হয় তাহলে আর্গোমেট্রিন আমরা 0.25 মিলিগ্রাম অথবা মেথাজিন 0.2 মিলিগ্রাম আইভি দিয়ে দেবো, এবং সিটেশন লাগলে সিটেশন দিয়ে দেবো। স্টার্ট দ্য ডেক্সট্রোস্যালাইন ড্রিপ দিব, এন্ড ক্যাথেটারাইজ দ্য ব্লাডার। ব্লাডারকে যদি ইভাকুয়েট না করি তাহলে কিন্তু প্লাসেন্টাটা বেরিয়ে আসতে পারবে না। হ্যাঁ, দুইটা ক্যাথেটার করার দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে হলো তার ব্লিডিং যে হয়েছে হেমোরোজিক শকে আছে কিনা পেশে সেটাও দেখা যাবে ভালোভাবে, ইউরিন আউটপুটটা কত, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ব্লাডার যদি ইভাকুয়েট করি তাহলে ইউটেরাসের টোন যদি নষ্ট হয়ে থাকে তাহলে টোনটা আবার ব্যাক করে ইউটেরাস কন্ট্রাক্ট করে প্লাসেন্টা সেপারেশন করেও আবার এক্সপেল আউট করতে পারে। হ্যাঁ, তাহলে আমি হলো পেশেন্টটাকে হিস্ট্রি তো নিলাম, এক্সামিনেশন করলাম, স্পেশালি ইউটেরাস এক্সামিনেশন করে তাকে ফান্ডাল মেসেজ দিলাম, তার সঙ্গে আর্গোমেট্রিন দিলাম, পেশেন্ট যদি রেস্টলেস থাকে তাকে সিডেশন দিলাম, ক্যাথেটারাইজেশন করলাম। বাই দিস টাইম আমরা একটা স্যালাইন ড্রিপ স্টার্ট করলাম। ডিউরিং দিস প্রসিডিউর, এই সময় ইফ দ্য ফিচার্স অফ প্লাসেন্টা সেপারেশন আর এভিডেন্ট, হ্যাঁ, যদি এই সময় দেখা যায় প্লাসেন্টা সেপারেশন হয়ে গেছে তাহলে আমরা সেই সময় গিয়ে কন্ট্রোল কন্ট্রাকশনের মেথডে প্লাসেন্টাটাকে এক্সপেল আউট করে ফেলবো। এক্সপেল আউট করে ফেলবো বাই কন্ট্রোল কন্ট্রাকশন। ইফ দ্য ফিচার্স অফ প্লাসেন্টা সেপারেশন আর নট এভিডেন্ট, আমি দেখলাম যে না প্লাসেন্টা সেপারেশনের কোনো ফিচারই নাই, তাহলে ম্যানুয়াল রিভিউ অফ দ্য প্লাসেন্টা আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া ইজ টু বি ডান। তাহলে এই যে মানে এটা তো আমি মানে প্লাসেন্টাটা যখন আমরা ফান্ডাল মেসেজ দিতে থাকি তখন দেখা যায় অনেক সময় ইউটেরাসটা কন্ট্রাক্ট হয়ে যায়, দেখা যায় প্লাসেন্টাটা সেপারেশন হয়েছে। প্লাসেন্টা সেপারেশন হলে কিভাবে বুঝবো? ওই কর্ডটা লম্বা হয়ে আসবে, পার্মানেন্ট লেনদেনের উপরে কর্ড হবে, সাদেন গাছ ব্লাড আসবে, তারপরে ইউটেরাসটা হার্ড কন্ট্রাক্টেড হবে। এরকম হলে প্লাসেন্টাটা আমি কন্ট্রোল কন্ট্রাকশন দিয়ে বের করে ফেলবো। আর যদি দেখি যে না ইউটেরাস এখন ফ্ল্যাবি আছে, ল্যাক্স হয়ে আছে, কোনো প্লাসেন্টা সেপারেশনের কোনো এভিডেন্ট নাই, তাহলে আমি প্লাসেন্টাকে রিমুভ করবো বাই ম্যানুয়াল রিমুভাল আন্ডার অ্যানেস্থেসিয়া। জেনারেল অ্যানেস্থেসিয়া কেন ডিসপ্যান অ্যানেস্থেসিয়াও করা যায়, কিন্তু সাধারণত পিপিএস টিপিএস হয়, এই জন্য এই ক্ষেত্রে রোগীর মরিবেন্ট কন্ডিশন থাকে, অনেক সময় জেনারেল অ্যানেস্থেসিয়াটাকে প্রিফারেবল। কিন্তু আমরা পেশেন্টের জেনারেল কন্ডিশন যদি ভালো থাকে তাহলে আমরা পেশেন্টটাকে স্পাইনাল দিয়েও করতে পারবো। তাহলে ম্যানুয়াল রিমুভাল অফ দ্য প্লাসেন্টা আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। এখন যে ম্যানুয়াল রিমুভ অফ দ্য প্লাসেন্টাটা আমরা কিভাবে করি, এটা একটা পিকচার ফর ম্যানুয়াল রিমুভ অফ দ্য প্লাসেন্টা প্রডিউসিং। হ্যাঁ, যে আমরা হ্যান্ডটাকে হাতটাকে কোন শেপ ম্যানারে, হ্যাঁ, the fingers are introduced within the uterine cavity by the cone shape manner. Cone shape manner, হাতটাকে বন্ধ করলাম cone shape manner by the guidance of the placenta, the guidance of the cord. এই কর্ডটাকে কিন্তু ধরেছি আমি, কর্ডটাকে ফিল করেছি, কর্ডটাকে ফিল করে আমি গ্র্যাজুয়ালি আমি কিন্তু আগাচ্ছি। হ্যাঁ, আগায় গিয়ে একদম ল্যাটারালি, একদম যে কোনো ল্যাটারালি প্লাসেন্টার একদম ল্যাটারালি গিয়ে যেখানে আমি দেখছি প্লাসেন্টার মার্জিন সেখানে প্লাসেন্টাটাকে আমি সেপারেশন করবো। কিভাবে সেপারেশন করবো? বাই স্লাইসিং মেথড। এই যে এইভাবে একবার ডান একবার বাম, একবার ডান একবার বাম, এভাবে হোল অফ দ্য প্লাসেন্টা যখন সেপারেশন হয়ে যাবে, হ্যাঁ, আফটার সেপারেশন অফ দ্য হোল অফ দ্য প্লাসেন্টা, তখন আমি এই যে লেফট হ্যান্ডে যে ইউটেরাসটাকে যে চেপে ধরছিলাম তখন লেফট হ্যান্ডটাকে নিয়ে এসে কর্ডটা ধরে কর্ডটা নিয়ে টান দিয়ে প্লাসেন্টাটাকে বের করে ফেলবো। কিন্তু হাতটা আমার ভিতরেই থাকবে, হাতটার ভিতরে থেকে তারপর আমি ইউটেরোটনিক ড্রাগ, আর্গোমেট্রিন, অক্সিটোসিন দেবো। দেওয়ার পর যখন ইউটেরাসটা কন্ট্রাক্ট করবে তখন আমার হাতটা আমি রিমুভ করে আসবো। এটা হলো প্রসিডিউর হচ্ছে বাই ম্যানুয়াল রিমুভ অফ দ্য প্লাসেন্টা আন্ডার অ্যানেস্থেসিয়া। লিথোটমি পজিশন, ড্রাপিং, হ্যাঁ, ড্রেসিং ড্রাপিং করে ফেলাম, করার পরে আমরা তারপরে হচ্ছে আমরা আমাদের হ্যান্ডটাকে ইন্ট্রোডিউস করবো বাই কোন শেপ ম্যানার বাই দ্য গাইডেন্স অফ দ্য কর্ডের গাইডেন্সে আমি একদম সেন্টারে চলে যাবো। সেন্টারে গিয়ে তারপরে আবার পেরিফেরিতে যাবো। পেরিফেরিতে গিয়ে যখন আমি মার্জিনটা পাবো, তখন হচ্ছে আমি প্লাসেন্টা সেপারেশন করবো বাই স্লাইসিং মেথড। হোল অফ দ্য প্লাসেন্টা যখন সেপারেশন হয়ে যাবে তখন আমি হচ্ছে লেফট হ্যান্ডে কর্ডটাকে কর্ড ধরে টান দিয়ে হোল অফ দ্য প্লাসেন্টাকে এক্সপেল আউট করে ফেলে ইউটেরোটনিক ড্রাগ দিব। ইউটেরোটনিক ড্রাগ দিয়ে যখন প্লাস ইউটেরাসটা কন্ট্রাক্ট করবে তখন আমার রাইট হ্যান্ডটাকে উইথড্রল করে নিয়ে চলে আসবো। দিস ইজ দ্য প্রসিডিউর অফ ম্যানুয়াল রিমুভ অফ দ্য। হয় কোনো ইনজুরি যদি হয়, যেখানে ইনজুরি সেখানে আমি রিপেয়ার করে দেবো, যদি ভেজানা হয় ভেজানা করবো, সার্ভিস যদি সার্ভিসে করবো, হ্যাঁ, যেখানে হবে। The uterovascular canal is to be explored under general anesthesia after the placenta is expelled and hemostatic sutures are placed on the offending side. এমনও তো হতে পারে যে প্লাসেন্টার সাইডও ব্লিডিং হচ্ছে, আবার ট্রমার জন্য ব্লিডিং হচ্ছে, ডুয়েল কজও হতে পারে। সেই জন্য আমি অবশ্যই প্লাসেন্টাটা এক্সপেল আউট করার পরে ইউটেরোভেজানাল ক্যানেলটাকে এক্সপ্লোর করে দেখবো কোথাও অফেন্ডিং সাইড আছে কিনা, থাকলে সেটাও আমি রিপেয়ার করে দেবো। এখন আসি ম্যানেজমেন্ট অফ দ্য ট্রু পিপিএস। ট্রু পিপিএস যেটা বলেছিলাম থার্ড স্টেজ হেমোরেজ, আর হচ্ছে ট্রু পিপিএস। ট্রু পিপিএস এর মধ্যে মেইন হচ্ছে আমাদের কজ হচ্ছে 80% কজই বললাম অ্যাটোনিসিটি, তাই না? 80% কজই কিন্তু অ্যাটোনিসিটি মানে টোন, লস অফ টোন। আমাদের ফার্স্ট প্রিন্সিপাল টু ডায়াগনোজ দ্য কজ অফ দ্য ব্লিডিং, অ্যাটোনিক আর ট্রমাটিক। মেবি অ্যাটোনিক মানে টোন লস,
মেবি ট্রমাটিক, মেবি কম্বাইন্ড, মেবি হলো কোয়াগুলোপ্যাথি, যেই হোক না কেন সেই মোতাবেক যেতে হবে টু টেক প্রম্পট এন্ড ইফেক্টিভ মেজার্স টু কন্ট্রোল দ্য ব্লিডিং, অবশ্যই, এন্ড টু কারেক্ট দ্য হাইপোভলিউমিয়া। যে পরিমাণে ভলিউম লস হয়েছে সেই পরিমাণে হাইপোভলিউমিয়াটাকে আমাকে কারেকশন করে আমাকে ম্যানেজমেন্টটা শুরু করতে হবে। তাহলে এই হাইপোভলিউমিয়া কারেকশনের সঙ্গে সঙ্গে আমরা আর কি কি অ্যাকচুয়াল ম্যানেজমেন্ট করবো। হাইপোভলিউমিয়া কারেকশনের জন্য কি করবো, পেশেন্টকে একটা হাইপারটনিক সলিউশন দেবো, রিঙ্গার ল্যাকটেট অথবা নর্মাল স্যালাইন দিলাম এবং ব্লাড পাঠালাম ফর গ্রুপিং ক্রস ম্যাসেজ। এই সময় একটা ক্যাথেটারাইজেশন করে দিতে হবে, ফান্ডাল মেসেজও দিতে হবে। হ্যাঁ, এগুলো কিন্তু করতে হবে সঙ্গে সঙ্গে। মানে অ্যাকচুয়াল ম্যানেজমেন্টের মধ্যে অ্যাট্রোসিটির মধ্যে আমরা এখন কি কি করবো সেটা দেখে নিই। যেহেতু ইউট্রাস অ্যাট্রোসিটি, তাহলে আমার কাজ হচ্ছে ইউট্রাসটাকে টোনটাকে ফেরত নিয়ে আসা, কন্ট্যাক্ট করা। কন্ট্যাক্ট করার জন্য ইউট্রোটনিক যে ড্রাগ আছে, ইউট্রোটনিক ড্রাগ, সেই ড্রাগগুলো আমরা ইউজ করবো। ইউট্রোটনিক ড্রাগ ইউজ করার আগেও মেইন কাজটা আমরা করি হচ্ছে ফান্ডাল মেসেজ দেবো। ফান্ডাল মেসেজ যদি দেয় তাহলে অটোমেটিক্যালি ইউট্রাস যদি নিজে নিজে কন্ট্যাক্ট করে তাহলে ব্লিডিং এমনি বন্ধ হয়ে যাবে। এই পেশেন্টগুলো আসলে রেস্টলেস থাকে, খুব রেস্টলেস থাকে, সেই জন্য পেশেন্টটাকে আমরা মরফিন বা প্যাথেটিন দিয়ে এই রেস্টলেসটাকে কমাই। কারণ যদি রেস্টলেস বেশি থাকে তাহলে ব্লিডিংটা আরো বেশি হবে। আবার টু এমটি দ্য ব্লাডারটাকে এমটি করতে তো হবেই, কারণ ব্লাডার যদি এমটি না করি তাহলে কিন্তু ইউট্রাস কিন্তু কন্ট্যাক্ট করতে পারবে না। আর ইউট্রোটনিক ড্রাগ যেগুলো আছে সেটা সবগুলো দিয়ে দেবো। একটা কি মেথাটিন দিয়ে দিব, অক্সিটোসিন দিব, প্রোস্টাগ্ল্যান্ডিন দিয়ে দিব। প্রোস্টাগ্ল্যান্ডিনের মধ্যে আমরা এখন কি ব্যবহার করি, আমরা মিসোপ্রোস্টল ব্যবহার করি। তাহলে মিসোপ্রোস্টল হচ্ছে 800 মাইক্রোগ্রাম আমরা পার রেক্টালি বা ওরালি দিয়ে দিতে পারি। হ্যাঁ, মিসোপ্রোস্টল 800 মাইক্রোগ্রাম পার রেক্টালি বা ওরালি দিয়ে দিব। এখন অক্সিটোসিন ড্রিপ কতখানি দেবো, অক্সিটোসিন ড্রিপ আমরা 1000-এর মধ্যে 1000 ফ্লুইড যদি দেই তার মধ্যে হচ্ছে 20 মিলিগ্রাম অথবা 40 মিলিগ্রাম অক্সিটোসিন ড্রিপ দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তাহলে এই তিনটা কিন্তু ইউট্রোটনিক ড্রাগ, একটা হলো মেথাডজিন, একটা হলো অক্সিটোসিন, একটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। এই তিনটাই ইউট্রোটনিক ড্রাগের কিন্তু মোড অফ অ্যাকশন, কোনটা কতক্ষণ থাকে, কোনটা মেইন কি কাজ করে, এগুলো সবকিছু লাগবে। এবার লাস্ট হচ্ছে টু এক্সামিন দ্য এক্সপেল প্লাসেন্টা মেমব্রেন। আমি মনে করছি অ্যাট্রোসিটি, কিন্তু প্লাসেন্টাটাকে যদি না দেখি, যদি কোনো রিটেন ব্রিজ থাকে বা রিটেন প্লাসেন্টার কিছু অংশ থাকে, তাহলে অনেক সময় দেখা যায় ইউট্রাসটা কন্ট্যাক্ট করতে পারছে না। তাহলে আমাকে তখন এই প্লাসেন্টাটাকে যদি ওরকমই যদি মনে হয় যে প্লাসেন্টা কিছু অংশ ভিতরে আছে, তাহলে আমি আন্ডার অ্যানাস্থেসিয়া দিয়ে ইউট্রাসটাকে এক্সপ্লোর করে যদি কোনো ব্রিজ থাকে সেই ব্রিজটাকে আমি এক্সপেল আউট করে নিয়ে আসবো। কিন্তু যদি আমার কাছে ইনিশিয়ালি যে না কোনো প্লাসেন্টাল ব্রিজ কিছু নাই, তাহলে তো আমার জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়া দরকার নেই। তখন আমি একটা লেবার রুমের মধ্যে যে কাজটা করবো সেটাকে আমরা বলি বাই ম্যানুয়াল কম্প্রেশন। আমার 2 হাত আছে, আমার 2 হাত দিয়ে কম্প্রেশন করবো। হ্যাঁ, করে ইউট্রাসের অ্যান্টেরিয়র বা পোস্টার ওয়ালটাকে কম্প্রেস করে রাখবো। তাহলে বাই ম্যানুয়াল কম্প্রেশন। আর হচ্ছে বাই ম্যানুয়াল কম্প্রেশন যদি আমার কাছে ফেল হয় তাহলে তখন আমি হচ্ছে কন্ডম বেলুন ক্যাথেটারাইজেশন করবো। বাই ম্যানুয়াল কম্প্রেশনটা মানে এটা একটা লেবার রুমে তুমি দিতে পারবা, সঙ্গে সঙ্গে দিতে পারবা এবং অনেক পেশেন্টের লাইফ সেভ করতে পারবা। বাই ম্যানুয়াল কম্প্রেশন আমরা কিভাবে দাও দেখো, আমার রাইট হ্যান্ডে হচ্ছে হলো একদম ফিক্সড, একদম মুঠি করে ফেলেছি। হ্যাঁ, তাহলে এই ফিক্সড রাইট হ্যান্ডটা ইন্ট্রোডিউস করলাম উইথিন দ্য ভেজাইনা করে, দিস ইজ দ্য অ্যান্টেরিয়র ওয়াল। আর পোস্টেরিয়র ওয়ালটাকে লেফট হ্যান্ড দিয়ে এইভাবে, তখন না অ্যাবডোমেনাল ওয়ালটা খুব ল্যাক্স থাকে, ডেলিভারি পর খুব ল্যাক্স থাকে, সেজন্য এইভাবে ধরা যায়। কারণ এইভাবে ধরে আমরা অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ইউট্রাসটাকে এইভাবে কম্প্রেশন করবো। কম্প্রেশন করে কতক্ষণ লাগবো, মিনিমাম 30 মিনিট থেকে 45 মিনিট। 30 মিনিট থেকে 45 মিনিট কম্প্রেশন করে রাখা খুব কষ্টকর, কিন্তু এটা মনে হচ্ছে দেখে খুব সোজা, কিন্তু কাজটা খুব কঠিন। এই 45 মিনিট হাত ভিতরে এরকম চেপে রাখার পরে তখন তুমি হচ্ছে হ্যান্ডটাকে উইথড্র করবা। উইথড্র করার পরে যদি দেখা যাচ্ছে না ব্লিডিং পারসিস্ট করছে, তখন আমি কন্ডম বেলুন ক্যাথেটারাইজেশন করবো। তার আগ পর্যন্ত যদি এই উইথড্র করার পর কোনো ব্লিডিং নাই, তাহলে আমার কন্ডম বেলুন ক্যাথেটারাইজেশন করতে হবে না। হ্যাঁ, যদি ওইটা ফেল হয়ে যায় তখন আমি কন্ডম বেলুন ক্যাথেটারাইজেশন করবো, যেটাকে সাইবাস বলে। সাইবা ম্যাডাম যার জন্য অ্যাওয়ার্ড পেলেন এই সে কন্ডম বেলুন ক্যাথেটারাইজেশন। কন্ডম বেলুন ক্যাথেটারাইজেশন প্রসিডিউরটা কি, এটা হচ্ছে একটা কন্ডম। এই কন্ডমটার মধ্যে আমরা একটা ক্যাথেটার, প্লেন রাবার ক্যাথেটার ঢুকাইছি। প্লেন রাবার ক্যাথেটারটা ঢুকাই এখানে কন্ডমটা বেঁধে দিছি। বেঁধে দেওয়ার পরে এর সঙ্গে আমরা একটা নর্মাল স্যালাইন, যেটা একটু ওয়ার্ম নর্মাল স্যালাইনটাকে এটাকে আমরা কানেক্ট করে দিছি এই ইয়ের সঙ্গে, বলে ক্যাথেটারের সঙ্গে কানেক্ট করেছি। দেওয়ার পরে এই বেলুনটাকে ইউটেরাইন ক্যাভিটির মধ্যে ঢুকাই দিলাম। ইউটেরাইন ক্যাভিটির মধ্যে ঢুকাই দেওয়ার পরে এখানে তুমি স্যালাইন ছেড়ে দিলা। ছেড়ে দিলে এই পানিগুলো ভিতরে যাচ্ছে আর কন্ডম ফুলতেছে ফুলতে এক সময় গিয়ে ও দেখা যাবে স্যালাইন আর যাবে না। তার মানে পুরা সারফেসটাকে সে অকুপাই করে ফেলছে, কম্প্রেশন করে ফেলছে। এই অবস্থাতে আমরা তখন স্যালাইনটা অফ করে দিয়ে এই ক্যাথেটারটাকে আবার উল্টা এখানে ভাঁজ করে রেখে দিলাম। ভাঁজ করে রেখে ভেজানাতে প্যাক দিয়ে রেখে দিলাম বটে, কিন্তু আমরা 1 ঘন্টা পর পেশেন্টটাকে ফলো আপ করবো যে পেশেন্টটাকে জেনারেল কন্ডিশন কি হচ্ছে, পালস, ব্লাড প্রেসারে অল্টারেশন হচ্ছে কিনা। যদি কোনো ব্লিডিং নাই এই অবস্থায় থাকবে, 24 ঘন্টা পরে আমরা এই কন্ডমটাকে খুলে দেবো। তাহলে এই কন্ডম বেলুন ক্যাথেটারাইজেশন যেটা লেস কস্টলি, এত কম কস্টে এরকম আমরা একটা পিপিএস কে মানে আর কোন স্টেপ থাকে না, তখন আমরা চলে যাই হচ্ছিল অপারেটিভ ম্যানেজমেন্টে, অপারেশনে চলে যাচ্ছি। এন্ড অপারেশনটা কি অপারেশন আমাদের করা যায়, এতগুলো অপারেশনের সবগুলো তোমাদের প্রসিডিউর বা নাম কিছুই লাগবে না। একটা হচ্ছে ইউটেরাইন লাইগেশন করতে পারি, এটা বলবা বাইল্যাটারাল বলবা।
বাইলেটারাল ইউটেরাইটাল লাইগেশন করতে পারি, ইন্টারনাল ইলিয়াক আর্টারি লাইগেশন করতে পারি, বিলিস ব্রেস্ট সুচা দিতে পারি, অথবা এগুলা সব যদি ফেল হয় তাহলে আমরা শুধু হিস্টেক্টমি একেবারে ইউটারাসটাকে ফেলে দিতে পারি যদি আমরা সবগুলো প্রসিডিউর ফেল হই। এই চারটার মধ্যে আমি প্রথমে কোনটা করবো? ইউটেরাইটাল লাইগেশন করা তো সোজা না, ইন্টারনাল ইলিয়াক আর্টারি লাইগেশন করা তো সোজা না। এই চারটার মধ্যে সোজা হচ্ছে বিলিস ব্রেস্ট সুচা। তাহলে আসলে আমরা এখন 1 নম্বরেই বলবো বিলিস ব্রেস্ট সুচা, 2 নম্বরে বলবো বাইলেটারাল ইউটেরাইটাল লাইগেশন, 3 নম্বরে বলবো ইন্টারনাল ইলিয়াক আর্টারি লাইগেশন, নেক্সট আমরা বলবো 4 নম্বরে বলবো হিস্টেক্টমি। যদি আমার সব প্রসিডিউর ফেল হয়ে যায়, আমি কিছুতেই ব্লিডিং বন্ধ করতে না পারি, তাহলে তখন আমি বাউন্ড যে আমাকে পেশেন্টটাকে সেফের জন্য, লাইফ সেফের জন্য হিস্টেক্টমি করতে পারে। আর ট্রমাটিক তো যেখানে ব্লিডিং হবে, যেখানে ইয়ে থাকবে, তোমার ট্রমা থাকবে বা ইনজুরি থাকবে, সেখানে আমি ডিপিআর করে দিলাম। হ্যাঁ, যে এটা ইন্টারনাল ইলিয়াক আর্টারি কোন জায়গায় বাঁধি আমরা সে দেখাচ্ছি। এটা খুব একটা সোজা প্রসিডিউর না, কারণ ইন্টারনাল এটা থাকে রেট্রোপেড, তোমাদের প্রসিডিউর লাগবে না, তোমরা শুধু নাম জানো দিস ইজ দ্য বিলিস ব্রেস্ট সুচার। এই ব্রেস্ট সুচারে আমরা এই ইউটারাসটাকে সামনে পিছন দিক থেকে ঘুরাই নিয়ে এসে চাপে এটাকে চেপে একটা ব্যাগের মতো তৈরি করি, জাস্ট একটা ব্যাগের মতো চেহারা তৈরি করে দিই, আর তেমন কিছু না। হ্যাঁ, হলো কালকে যে ডেলিভারি 24 আওয়ার পর থেকে হোল অফ দ্য পিরিয়ড যদি ব্লিডিং বেশি হয় সেটাকে আমরা বলবো সেকেন্ডারি প্রেগন্যান্সি। জাস্ট দিস ইজ দ্য টাইম লিমিট। হ্যাঁ, পিপিএইচ এর ডেফিনিশন, সেই পিপিএইচটা যদি টাইমটা তোমার 24 আওয়ার পরে হয় তাহলে আমরা বলবো সেকেন্ডারি পোস্টপার্টাম হেমোরেজ। কজ কেন হয় সেকেন্ডারি পোস্টপার্টাম হেমোরেজ? ইন্টারেস্টিং বিষয় হচ্ছে the bleeding is usually occurs between the age 8 to 14 days of delivery. Usually এটা 8 থেকে 14 ডেজের মধ্যে বেশি হয় ইউজুয়ালি। তার মেইন কারণ হলো যে এটা আসলে মানে ইনফেকশন রিলেটেড কজ। ইনফেকশন রিলেটেড কজের জন্য ইনফেকশন হয়ে সেটা ফ্লেয়ার আপ হয়ে তার সিম্পটম প্রডিউস করতে 8 to 14 ডেজ লেগে যায়। কজগুলো কি কি? একটা রিটেন পিস অফ পটিলিউনার মেমব্রেন কোনো কারণে যদি আমরা মিস করি, আমরা যদি থার্ড স্টেজে ম্যানেজমেন্ট যদি প্রপারলি না করি, আমরা যদি জিনিসটা না দেখি যে আসলে এর প্লাসেন্টা মেমব্রেন যে আমরা এক্সপালশন করলাম এটা যদি আমরা এক্সামিনেশন না করি দুইটা সারফেস ঠিক মতো, তাহলে এটা একটা সমস্যা হতে পারে। সেপারেশন অফ দ্য স্ল্যাব ওভার এ ডিপ সার্ভাইকোভাজিনাল ল্যাসেরেশন ফলোইং দ্য ইনফেকশন। এখানে একটা ইনফেকশন ছিল, মানে টিয়ার ছিল, সার্ভাইক অথবা ভ্যাজিনাতে কোনো ইনজুরি ছিল, সেই ইনজুরিটা তোমার ব্লিডিং বন্ধ হয়ে হিলিং প্রসেসে ছিল, কিন্তু ওখানে যদি কোনো কারণে ইনফেকশন হয় তাহলে ওটা ল্যাসেরেশন হয়, ওই জায়গাটা বা স্ল্যাব আউটে খুলে পড়ে যায়, খুলে পড়ে গিয়ে আবার হতে পারে। সেটা হলো separation of the slab over a deep cervicovaginal laceration following the infection. Sub-involution of the placental side due to delayed healing process because of low grade of infection. Specially maximum জিনিস সবকিছু কিন্তু ইনফেকশন রিলেটেড। তাহলে সাব ইনভলিউশন হচ্ছে প্লাসেন্টাল সাইড, যেখানে প্লাসেন্টা আমাদের প্ল্যান্টেশন হয়েছিল, প্লাসেন্টাল সাইডে যেখানে ইউটারাসের যে জায়গাটা লাগানো ছিল ওই জায়গাটা কোনো কারণে সাব ইনভলিউশন হলো না, আবার ইনফেকশন হলো, হয়ে ওখান থেকে আবার ব্লিডিংটা শুরু হলো। উইথড্রল ব্লিডিং ফলোইং স্ট্রোজেন থেরাপি ফর দ্য সাপ্রেশন অফ দ্য ল্যাকটেশন। ল্যাকটেশন সাপ্রেশনের যদি আমরা স্ট্রোজেন দেই, কিন্তু আমরা ল্যাকটেশন সাপ্রেশনের জন্য এখন স্ট্রোজেন থেরাপিটা ইউজ করছি না, আমাদের ল্যাকটেশন সাপ্রেশনের জন্য আমাদের আরো অন্য কিছু আছে, সেটাই আমরা এখন ব্যবহার করি। কিছু কিছু সিচুয়েশন লাগে যেখানে আমাদের ল্যাকটেশন সাপ্রেশন করতে হয়। আর এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এখন যেহেতু রেট অফ সিজার সেকশন ইজ হাই, সিজারের রেটটা হাই, সেটা সিজার সেকশনের ক্ষেত্রে যদি সেকেন্ডারি পিপিএইচ হয় এটা ইউজুয়ালি হয় 10 থেকে 14 ডেজ। সেকেন্ডারি হেমোরেজ ফ্রম দ্য সিজার সেকশন ইউজুয়ালি occur between 10 to 14 days and is probably due to separation of the slab from the benign tissue. ইউটেরাসে যে উন্ডটা আছে, ইউটেরাসে যে ট্রান্সভার্স ইনসিশনটা দিয়ে আমরা বেবিটাকে বের করেছি, সেই উন্ডটা দেখা গেল যে সেপারেশন হয়ে গেল, হয়ে স্ল্যাবটা পড়ে গেল, ওই একটা লো গ্রেড ইনফেকশন হলো, হয়ে সেপারেশন হয়ে ওখানে স্ল্যাবটা পড়ে গেল, অথবা ওখানে একটা গ্রানুলার টিস্যু বেশি ফর্মেশন হলো, সেখান থেকে হয়তো ব্লিডিং হচ্ছে। এই কোশ্চেনটা কিন্তু আমরা ধরি। হ্যাঁ, সিজার সেকশনে সেকেন্ডারি হেমোরেজ হলে কি কারণে হয়? তাহলে দুইটা কারণ, একটা সেপারেশন অফ দ্য স্ল্যাব আর হচ্ছে ফ্রম গ্রানুলার টিস্যু। হ্যাঁ, এছাড়া আদারও কিছু কজ আছে, যেমন ধরো কোরিওকার্সিনোমা হতে পারে, অথবা অ্যাসোসিয়েটেড সি সার্ভিক্স ছিল, অ্যাসোসিয়েটেড প্লাসেন্টা পলিপ ছিল, ইনফেক্টেড ফাইব্রয়েড অথবা ফাইব্রয়েড পলিপ ছিল, পিপল ইনভার্সন হয়ে আছে ইউটারাসটা, কেউ বুঝতে পারেনি যে ইউটারাসটা ইনভার্সন হয়ে আছে। হ্যাঁ, তাহলে এগুলো আমাদের কিন্তু প্রত্যেকটা কজই কিন্তু খুব ইম্পর্টেন্ট কজ ফর সেকেন্ডারি পোস্টপার্টাম হেমোরেজ। এর ম্যানেজমেন্ট আমরা আসলে যখন এই ধরনের কোনো পেশেন্ট আমাদের কাছে আসবে, ফার্স্ট আমাদের কিন্তু সাপোর্টিভ থেরাপি দিতে হয়। হ্যাঁ, এর ব্লাড ট্রান্সফিউশন ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয় ব্লাড ট্রান্সফিউশন দেবো। তারপরে টু অ্যাডমিনিস্টার আর্গোমেট্রিন 0.5 মিলিগ্রাম ইন্ট্রামাসকুলারলি, টু অ্যাডমিনিস্টার অ্যান্টিবায়োটিক অ্যাজ এ রুটিন, যেহেতু এটার মেইন কজে কিন্তু সবগুলাই কিন্তু ইনফেকশন হয়ে স্ল্যাপ আউট হয়ে হয়, সেই জন্য আমরা কিন্তু একটা তোমার অ্যান্টিবায়োটিক দিবই। হ্যাঁ, একটা আমরা ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন যে ধরনের মনে করবো, যে পেশেন্টের জন্য সুইটেবল মনে করবো, সেই পেশেন্টের জন্য সেই ধরনের একটা অ্যান্টিবায়োটিক দিব, এবং ব্লিডিংটা বন্ধ হওয়ার জন্য 0.5 মিলিগ্রাম একটা আর্গোমেট্রিন দিব, এবং যদি ব্লাড ট্রান্সফিউশন লাগে তাহলে ব্লাড দেবো। এটা হচ্ছে সাপোর্টিভ থেরাপি। কনজারভেটিভ থেরাপির মধ্যে কনজারভেটিভ আমরা মানে কি মানে করতে পারি বা কি করি, বেসিক্যালি এ কেয়ারফুল ওয়াচ ফর এ পিরিয়ড অফ 24 আওয়ার, 24 ঘন্টা আমরা তাকে কিন্তু মানে কেয়ারফুলি তাকে আমরা ওয়াচ করবো যে আসলে ব্লিডিং এর পরিমাণটা কেমন, কি পরিমাণ ব্লিডিং হচ্ছে, বা এই ব্লিডিংটা হয়ে কতটুকু পেশেন্টের জেনারেল কন্ডিশন খারাপ হচ্ছে, সেটা চিন্তা করে আমরা তার বাকি ম্যানেজমেন্টে তখন আমরা তাকে যাবো। আচ্ছা, অ্যাক্টিভ ম্যানেজমেন্ট হচ্ছে আমরা কি করতে পারি অ্যাক্টিভ যদি বেশি ব্লিডিং হয়, কিছু হয়, হ্যাঁ, তাহলে তখন আমাদের কিন্তু ফার্স্ট যেটা মাথায় আসতে হবে সেটা হলো কোনো রিটেন ব্রিজ অফ প্লাসেন্টা আছে কিনা, সেটা চিন্তা করলে আমরা আন্ডার অ্যানেস্থেসিয়াকে এই রিটেন ব্রিজটাকে এক্সপ্লোর করে যে মেকানিজমটা আমরা পাবো সেই মেকানিজম পার্ট অফ হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশনের জন্য। Secondary hemorrhage follows Sisson section.
কোনো কোনো সময় দেখা যায় যে এই সিজন সেকশনের পরে আবার যে সেকেন্ডারি হেমোস হচ্ছে, ওই ধরনের ক্ষেত্রে কিন্তু ইউজুয়ালি দেখা যায় যে আমাদের কিন্তু ল্যাপারোটমি লাগে, আমাদের অপারেশন লাগে। তাহলে অপারেশন করে আমরা যে ল্যাপারোটমি করি, করে তাহলে কি করবো, যেখানে ব্লিডিং হচ্ছে সেখানে একটা হেমোস্ট্যাটিক সুচার দেবো, অথবা লাইগেশন অফ ইন্টারনাল ইলিয়াক আর্টারি লাইগেশন করবো, যেটা প্রাইমারি পিপিএস এ কিছু কিছু বলেছিলাম। তবে এগুলোর যে সবচেয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমাদের হিস্টেক্টমি করে ফেলতে হয় বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে হেমোস্ট্যাটিক সুচার দিয়ে যদি আমি বন্ধ করতে পারি করলাম, তা না পারলে আমার হচ্ছে ইন্টারনাল ইলিয়াক আর্টারি লাইগেশন দিতে হবে, সেটাও যদি আমার পক্ষে সম্ভব না হয় তাহলে আমাদেরকে হিস্টেক্টমি করে ফেলতে হবে। এটা হচ্ছে সেকেন্ডারি পিপিএইচ এর মেইন জিনিস মনে রাখতে হবে, কজগুলা। সেকেন্ডারি পিপিএইচ এর মেইন কথা মনে রাখতে হবে ফলোইং ইনফেকশন। সেই জন্য আমরা এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু একটা ইনভেস্টিগেশন করবো। হ্যাঁ, ইনভেস্টিগেশন সাপোর্টিভ থেরাপি বা ম্যানেজমেন্ট দেওয়ার আগে ইনভেস্টিগেশন করবো। ইনভেস্টিগেশন দেওয়া সিবিসি করলাম, ব্লাড গ্রুপিং ক্রস ম্যাচিং যদি করা না থাকে লাগলে আনতে দিলাম। 3 নাম্বার হচ্ছে একটা আরবিএস করতে হবে। হ্যাঁ, আরবিএস করতে হবে, আরবিএস করে দেখতে হবে যে ব্লাড সুগার বেশি কিনা। 4 নাম্বার ওটা আল্ট্রাসাউন্ড করে আমাদেরকে কনফার্ম করতে হবে কোনো রিটেন ব্রিজ বা রিটেন কোনো কিছু আছে কিনা। হ্যাঁ, এটা দেখে নিতে হবে। কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট যদি সম্ভব হয় সেটা হচ্ছে আমরা হাই ভ্যাজিনাল সোয়াবটা নিয়ে আমরা কাঁচা সেন্সিটিভ পাঠাবো। তাহলে মেইন একটা করলাম সিবিসি করলাম, ব্লাড গ্রুপিং করলাম, আরএস টাইপিং করলাম, প্রয়োজন হলে ব্লাড পাঠালাম গ্রুপ ক্রস ম্যাচিং এর জন্য, একটা আরবিএস করলাম, আর হচ্ছে আল্ট্রাসাউন্ড করলাম। আর হাই ভ্যাজিনাল সোয়াবকে নিয়ে আমরা একটা কাঁচা সেন্সিটিভিটি করে দেখতে পারি যে এটা তোমার কোন ইনফেক্টিভ এজেন্টে হয়েছে এবং কোন ড্রাগটা রেসপন্ড করবে ভালো। Actually, uterine inversion, এটা আমাদের একটা থার্ড স্টেজ কমপ্লিকেশন মধ্যে, this is a rare complication, this is not the usual complication, though it is a rare complication but it is a life threatening complication. So এটা সম্পর্কে তোমাদের একটু জানা দরকার, কারণ প্র্যাকটিক্যাল লাইফেও তোমাদের যদি পড়ে যায় তবু তোমাদের এটা একটু ম্যানেজ করা কিছুটা শিখলে নিজেরাই পারবা। তো কঠিন কিছুটা কিন্তু লাইফ থ্রেটেনিং, এই ফান্ডাসটা এখন ভিতর থেকে ঢুকে চলে আসবে। The incidence is 1 in 20,000 deliveries, অনেক মানে কম বেশি না। Maybe spontaneous or commonly induced. Spontaneous হলে 40%, বাকিটা ইনডিউসড বেশি হয়। হ্যাঁ, ইনডিউস হচ্ছে this is due to the mismanagement of third stage of labor. তোমার প্লাসেন্টা সেপারেশন হয়নি, তুমি এদিকে ধরে ধরে টানাটানি করতেছো, তাই না? প্লাসেন্টা সেপারেশনের যে সাইন সিম্পটম, বারবারই কথাটা আসে যে প্লাসেন্টা সেপারেশনের সাইন সিম্পটমের মধ্যে কি পাবো, সাডেন গাশ অফ ব্লাড পাবো, পার্মানেন্ট লেন্থেনিং অফ দ্য কর্ড পাবো, পার অ্যাবডোমেন যদি হাত দেয় তাহলে ইউটারাসটা হার্ট কন্ট্রাক্টেড হবে। এটা কোনো কিছুই হলো না, তার আগে যদি পুলিং দ্য কর্ড ধরে আমি টানতে, আমি তো জানি না, আমি লেমেন। হ্যাঁ, আমার জানা নাই কর্ড দেখা যাচ্ছে টানলে বেরিয়ে আসবে, কর্ড ধরে টানতেছে, তাহলে কি হবে, কর্ডটা ফান্ডাসে অ্যাটাচ হয়েছে, তখন ফান্ডাস সহ কর্ডটা ইনভার্সন শুরু হবে। কিডিস পেনেবল উপর থেকে তুমি খালি গুতাগুতি করতেছো, ফান্ডাসে ঠেলাঠেলি করতেছো প্লাসেন্টা বের হওয়ার জন্য, অথবা ফল্টি টেকনিক আগে বের করে নিয়ে আসি, তাহলে তখন কিন্তু এই ফল্টি টেকনিকের জন্য আবার আমাদের ইউটারাসটা ইনভার্সন হওয়ার সম্ভাবনা থাকে, তার মানে ফান্ডাসটা ডিম্পলিং হওয়া শুরু হবে, ফান্ডাসটা ডিম্পলিং হবে তখন চলে যায় প্রেশার শকের একদম। ইফ লেফট আনকেয়ার্ড ফর ইট মে লিড টু, যদি এভাবেই থেকে যায়, চিকিৎসা না করা যায়, তাহলে এখানে ইনফেকশন শকে আসে, যদি শকের ফিচার পাবো। যদিও ট্যাপিং অর ডিম্পলিং অফ দ্য ফান্ডাল সারফেস, আমরা ফান্ডাস একটা ডোম পাই সবসময়, বিশেষ করে ডেলিভারি হয়ে গেলে। জাস্ট আপনার ডেলিভারি হওয়ার পরে ইউটারাসটা আমরা বিলো দ্য আম্বিলিকাসের নিচে একদম অ্যাবডোমেনটা যখন সফট থাকে, ল্যাক্স থাকে, ইজিলি তুমি ফান্ডাসটা ফ্যাটি লেডিও যদি হয় তাহলে তুমি ফান্ডাসটাকে খুব সুন্দর করে পালপেট করতে পারবা। তাহলে এই সিচুয়েশনে তুমি ফান্ডাস না পাই, ফান্ডাস ওখানে মনে হচ্ছে এখানে একটা কাপিং বা ডিম্পলিং হয়েছে, এরকম একটা জিনিস। তাহলে করলে শুধু ডায়াগনোসিস কনফার্ম না, ডিগ্রিটা বলতে পারবে, এটা ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি নাকি থার্ড ডিগ্রি। Incomplete the vulva with the broad end pointing downwards and looking reddish purple in color. শুধু যদি আমি ইয়ে পাই, প্লাসেন্টা অ্যাটাচমেন্ট নাই, শুধু এন্ডোমেট্রিয়াম যদি আউটসাইড থাকে, তাহলে তখন কিন্তু রেডিশ পার্পল কালার পাবো। হ্যাঁ, তাহলে কেমন সেভাবে পেয়াসে হবে, পেয়াসে হবে, বেসটা হচ্ছে ব্রড হবে, মানে নিচের দিকে তো ফান্ডাসটা নেমে চলে, সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে বিফোর দ্য শক ডেভেলপ হয়নি, তাহলে আমি কি করবো, আর্জেন্ট ম্যানুয়াল রিপ্লেসমেন্ট, যেটা নিচে এরকম নেমে চলে আসছে ওটাকে আমি ম্যানুয়ালি রিপ্লেস উপর দিকে উঠাই দিব। ম্যানুয়াল রিপ্লেসমেন্টের একটা প্রোটোকল আছে, রিপ্লেস দ্যাট পার্ট ফার্স্ট হুইচ ইজ ইনভার্টেড লাস্ট। ইন্টারনাল জেনিটালিয়া যা আছে ওর কিছু কিছু ন্যাচারাল ডিফেন্স আছে। হ্যাঁ, কারণ এক্সটার্নাল জেনিটালিয়া মধ্যে ভালবার হচ্ছে কিছু অ্যানাটমিক্যাল ডিফেন্স আছে, কিছু ফিজিওলজিক্যাল আছে। অ্যানাটমিকে বলছে যে অ্যাপোজিশন অফ দ্য ক্লেফট বাই দ্য লেবিয়া, এতে লেবিয়া মেজোরা আছে, লেবিয়া মেজোরাটা এরকম করে অ্যাপোজিশন হয়ে থাকে, এটা একটা এমন অ্যানাটমিক্যাল ডিফেন্স। যদি ওপেন থাকতো তাহলে সবসময় ইনফেকশন আরো বেশি ঢুকতে পারতো। সেকেন্ড হচ্ছে কম্পাউন্ড রেসোমাস টাইপ অফ বার্থলিং গ্ল্যান্ড। বার্থলিং গ্ল্যান্ড যদি একটা কম্পাউন্ড না হয়, সিম্পল গ্ল্যান্ড হতো, তাহলে এখানে একটু ইনফেকশনের চান্সটা বেশি থাকতো। ও যেহেতু কম্পাউন্ড গ্ল্যান্ড, ওর রুগোসিটি অন্যরকম, সেই জন্য কিন্তু ওর কম হয়। তাহলে আর হচ্ছে ন্যাচারাল আর একটা ফিজিওলজিক্যাল ডিফারেন্স দিচ্ছে আমাদের, যে ফাঙ্গিসাইডাল অ্যাকশন অফ দ্য সিক্রেশন। আনডিসাইলিনিক অ্যাসিড অফ দ্য অ্যাপোক্রেন্টিক গ্ল্যান্ড আছে, এখান থেকে আনডিসাইলিনিক অ্যাসিড তৈরি হয়, এটা কিন্তু ফাঙ্গিসাইডাল। আর এই জন্য